স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় শাহাবুদ্দিন। আমলে নেয়ার মতো অভিযোগ না থাকায় অন্যায় হতে দেবে না সরকার। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পরিষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনা নয়। বদির পরিকল্পনায় কাউন্সিলর একরাম হত্যা। গুলি করেন 2 সেনা কর্মকর্তা। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট। ইয়ামিন হত্যায় 13 জনের বিরুদ্ধে পরোয়ানা। 1 বছর বন্ধ থাকার পর আবারও চালু ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। পর্যায়ক্রমে বাড়বে বিমানের ট্রিপ। 34 সালের মধ্যে বিমান বহরে যুক্ত হবে 50টি উড়োজাহাজ। এবং দেশের বাজারে 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় উদ্বেগজনক তথ্য। ব্যবস্থা নিতে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সালাম গ্রহণ করেন তিনি। পরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন। দোয়া করেন আত্মার মাগফিরাত কামনায়। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের প্রতি আরেক বীর মুক্তিযোদ্ধার শ্রদ্ধা নিবেদন। তবে এবার কোনো রাজনীতিক হিসেবে নয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার সকাল 11:30টায় সৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবতা পালন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানেও কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন হাফিজউদ্দিন আহমদ। 24 জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিকভাবে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সাভার। এদিকে বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আগে গুলশান 1-এর গ্রিন ভিলা নামের এই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। এর আগে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন। রোববার বেলা 2:24 দিনভর অপেক্ষা শেষে বঙ্গভবন থেকে 3 বছর 3 মাস পরে বের হলেন রাষ্ট্রপতির পদ ত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ে প্রায় আধ ঘন্টা পর গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলায় নিজ বাসভবনে প্রবেশ করেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগে এই বাড়িটিতেই বসবাস করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আইনি দিক থেকে শুরু হয় বিতর্ক। দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন সংস্থাটির বিধান অনুযায়ী রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য নন বলে দাবি করা হয়। তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি রিট হয়, যা 2023 সালের মার্চে আদালত খারিজ করে দেন। প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতি হিসেবে 3 বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ অন্তর্বর্তী এবং বিএনপি সরকারের মন্ত্রিপরিষদও তার কাছে শপথ গ্রহণ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি পদে বহাল থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়। অবশেষে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 5.5 মাস পর মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
24 জুলাই আনুষ্ঠানিকভাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার 21 মাস আগেই শেষ হয় দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্বভার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলে বিচারের দাবি জানালেও এগুলো আমলে নেয়ার মতো নয়। কেউ অন্যায়ের শিকার হোক, সরকার সেটি চায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়। এছাড়া চিকিৎসার জন্য বিদেশে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে অভিযোগ তোলে বিভিন্ন সংগঠন। রোববার সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখানে কর্তব্যরত পুলিশ সদস্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারও পেয়েছে রাষ্ট্রপতির সহযোগিতা। তার বিরুদ্ধে অভিযোগ তুলে কেউ কেউ ব্যবস্থা নেয়ার দাবি জানালেও বিষয়টি আমলে নেয়ার মতো নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন। তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে 9 জন পুলিশ সদস্যের হাতে আর্থিক পুরস্কার ও সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতিকে নানা মহলের গ্রেপ্তারের দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, কেউ অন্যায়ের শিকার হোক সেটা সরকার চায় না। যা হবে আইনগতভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক এমপি বদির পরিকল্পনায় হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর ইকরামকে। কথিত বন্দুকযুদ্ধের নামে সরাসরি গুলি করেন 2 সেনা কর্মকর্তা। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে 24 জুলাইয়ে সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুকযুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড। টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। প্রসিকিউশনের দাবি, ঘটনাস্থলে তাকে সরাসরি গুলি করেন 2 সেনা কর্মকর্তা। এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। এবং এটাও আপনাদেরকে একটু অবহিত করে রাখি, এটা পরবর্তীকালে আপনারা হয়তো সাক্ষ্য প্রমাণে আসবে দেখবেন যে একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি তার সম্পত্তি
বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। কেবল একরাম হত্যাই নয়, জুলাই গণঅভ্যুত্থানে সাভারে পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ আসাহাবুল ইয়ামিনকে নির্মমভাবে নিচে ফেলে দেওয়ার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সেই সাথে পলাতক ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। একই দিনে ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। ২৪-এর গণঅভ্যুত্থান ও পরবর্তী সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। সকালে সেনাবাহিনী সদর দফতরে সেনা সদর নির্বাচনী পরিষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পরিষদের সদস্যদের নির্দেশনা দেন তিনি। বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রবাসের সময় আরও থাকছে। নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের ভেতরে ঢুকে পড়ল বাস, প্রাণ গেল পথচারীর, আহত কয়েকজন। রাজবাড়ীতে রেল ক্রসিংয়ে বাস মাহেন্দ্র ইজি বাইকে তেলবাহী ওয়াগনের ধাক্কা, নিহত ২। ১৫ বছরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। সেই ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার। রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। মাত্র ৫ মাস হয়েছে। বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিও তুলে আনেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। এমন বাস্তবতায় অর্থনীতিকে সচল রাখতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। দীর্ঘ ১৫ বছর, লাস্ট 15 ইয়ার্স আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। নতুন করে গড়ে তোলাটা খুব বড় চ্যালেঞ্জ। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনবদ্য একটা ভূমিকা ছিল। সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নিশ্চিত করতে চাই, আপনাদের যার যেই পেশায় যেভাবে করতে ভালো লাগে, আপনারা যদি গবেষণা করতে পছন্দ হয়, তাহলে সরকার অবশ্যই গবেষণার উপকরণ এবং সে ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা, সেটা প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ও কৃষি খাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এসব পরিকল্পনায় সরকারকে সহায়তার আহ্বান জানান তারা। উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে, এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলো তৈরি করা হবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি, ব্লু ইকোনমি, তৈরি পোশাক সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ। এসব খাতে বিনিয়োগে পশ্চিমা দেশগুলোর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট করেছে। জ্বালানি, আরএমজি,
আমাদের কৃষি খাত, আমাদের অ্যাগ্রো বেসড বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে, এবং বিশেষ করে আমরা যখন ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি সেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের কুটির শিল্প, আমাদের কৃষ্টি কালচার, এখানেও কিন্তু অর্থনৈতিক বিনিয়োগের একটা বিশাল সুযোগ আমরা তৈরি করার চেষ্টা করছি। ব্লু ইকোনমিতে আমরা চাই যে আমাদের বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্লু ইকোনমিতে ইনভেস্ট করতে চাচ্ছে, এবং সেটার অনেক সুযোগও আছে বাংলাদেশে। জুলাইয়ের দিনলিপির খবর। উত্তাল জুলাইয়ের ২৬ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। গণমামলা আর গ্রেফতারে নাজেহাল হন শিক্ষার্থী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সারা দেশে তখন ৫ শতাধিক মামলার বিপরীতে গ্রেফতারের সংখ্যা ছাড়ায় ৬,০০০-এর বেশি। রক্তাক্ত ২৬ জুলাই কি ঘটেছিল তার বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে গ্রেপ্তার হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আমার হাজবেন্ড কোনোদিন খারাপ কাজ করতে পারে না। রক্তাক্ত জুলাইয়ের ২৬ তারিখ, দিনটি ছিল শুক্রবার। একদিকে ছুটির দিনের নীরবতা, অন্যদিকে দেশ জুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে তখন সরকারের দমন পীড়নে আতঙ্কিত সাধারণ মানুষ। মাত্র ২৪ ঘন্টায় অন্তত ৫৫৫টি মামলায় শিক্ষার্থী সহ গ্রেফতার করা হয় ৬,০০০-এর বেশি মানুষকে। আমরা দেখতাম যে আমাদের বাসাবাড়ির আশেপাশে এসে দোকানে বসে বসে খুঁজতো যে কোন বাসায় বিএনপির নেতা কর্মীরা থাকে, যার ফলশ্রুতিতে আমরা কেউই কিন্তু সে সময়টাতে বাসায় থাকতে পারি নাই। একটা বৃহৎ গণগ্রেফতার ছিল এই মুহূর্তে, যাকে পাইতো তাকে তুলে নেওয়ার পরিস্থিতি ছিল। আন্দোলন দমনের সব চেষ্টাই যখন ব্যর্থ হচ্ছিল, তখনই বিকেলে আসে নতুন মোড়। নাহিদ ভাইকে আলাদা ফ্লোরে রাখা হয়েছিল, আরো অনেক উপরতলায়। তো নাহিদ ভাইয়ের সাথে আমরা যখন ওইখানের ভিতরে যাই, তখন আমরা দেখতে পাচ্ছিলাম নিচে হলো গিয়ে ফোর্স বাড়ানো হচ্ছে। যখন ফোর্স বাড়ানো হয়, বিশেষ করে হলো গিয়ে ডিজিএফআই, ডিবির গাড়ি এবং পুলিশ, তখন আমরা বুঝতে পারি যে এইখান থেকে আসলে যারা থাকবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের পর রাস্তায় ফেলে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থা থেকে দ্বিতীয়বারের মতো সাদা পোশাকের ডিবি পুলিশ তাদের তুলে নেওয়ায় তৈরি হয় চরম ক্ষোভ। এই সময় ডিবি অফিসে যাওয়া কোনো নিরাপদ ব্যাপার তো আমাদের জন্যও কোনো অবস্থাতেই ছিল না। তো আমরা বলেছি যে এদের ডিবি তো কোনো চিকিৎসার জায়গা না, এরা তো অসুস্থ, আপনারা এদের নিরাপত্তার কথা বলছেন। এদিকে আগের দিন ভাঙচুর হওয়া মেট্রো স্টেশন পরিদর্শন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ক্ষোভ সামাল দিতেই যেন ২৬ জুলাই তিনি ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, দেখা করেন চিকিৎসাধীন আহতদের সঙ্গে। তবে সবচেয়ে বড় ধাক্কাটি আসে রংপুর থেকে। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রতীক আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা এফআইআর সামনে আসে সেদিন, যেখানে আবু সাইদের মৃত্যুর কারণ হিসেবে পুলিশের গুলির কথা সম্পূর্ণ চেপে গিয়ে বিক্ষোভকারীদের ইট পাটকেলের আঘাতকে দায়ী করা হয়। পুলিশের এই সাজানো এফআইআর যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালে। পুলিশের সাজানো মামলা কিংবা সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় আন্দোলন দমনের বদলে সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দেয়। এর ফলে ২৬ জুলাইয়ের পর সকল ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসে গোটা বাংলাদেশ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ১ বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা ঢাকা সরাসরি ফ্লাইট। রাত ২টা ২৫ ছেড়ে যাবে প্রথম ফ্লাইটটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরে ভিআইপি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী বলেন, আগামীতে বিমানের কোনো রুটের ফ্লাইট বন্ধ নয়, বরং পর্যায়ক্রমে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। আর বিমান প্রতিমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই
থেকে ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। আমরা এখন পর্যালোচনা করে দেখেছি যে আমাদের 2.5 লাখ বাংলাদেশে দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। আমাদের এই ফ্লাইট যে আমাদের বিভিন্ন দেশে পাঠানোর যে ফ্লিট, সেটা আমাদের পর্যাপ্ত নয়। আমাদের ইচ্ছা যে আমরা 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে, সেই কারণে আমরা এই ফ্লাইটগুলি নেওয়ার চেষ্টা করছি। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে বেপরোয়া বাস। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। এ সময় আহত হন আরও কয়েকজন। দুর্ঘটনার পরই চালককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা 7টার কিছু সময় পর মহাখালী থেকে আবদুল্লাপুরগামী পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান ফটকে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী ওঠানামার জন্য থামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের ভেতরের গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয় বাসটি। ওই পাশে অনেক লোক ছিল, এদিকে না, ওই লোকটা দাঁড়ানো ছিল, ওই লোকের উপর উঠে গেছে আর কি। আমাদের সামনে যে ছিল একটা বাচ্চা, একটা মহিলা, ওই বাচ্চার মহিলার এগুলো কাইটে মেটে গেছে, ওগুলো ওখান থেকে চিকিৎসা করে পরে চলে গেছে। উনি আমাদের কাছে নামাই, উনি আর ব্রেকই করতে পারতাস না। উনি এই দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে হাসপাতালের সামনে দিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন 3 তারকা হোটেলের কর্মী রফিকুল ইসলাম। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কোনোদিন এরকম হয় না আমাদের জীবনে, এই প্রথম দেখলাম। দুর্ঘটনায় গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও গ্যাস লাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বড় ধরনের বিস্ফোরণ বা দুর্ঘটনা এড়ানো গেছে অল্পের জন্যে। দুর্ঘটনার পরেই বাসটি জব্দ করে চালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। তিনজন ছিল ওইখানে দাঁড়ানো, বাকিগুলো সরে গেছে। একজনে দুর্ঘটনায় আর কি উনি নিহত হয়েছে, আর চালক আটক আছে, বাসটাও আর কি আটক আছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীতে লেভেল ক্রসিংয়ে রেলওয়ের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া 5টি ওয়াগনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, 3 হুইলার ও ইজি বাইক। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন, আহত অন্তত 8 জন। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। রেলওয়ের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল জ্বালানি তেলবাহী ওয়াগন। লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন হওয়া ওয়াগনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, 3 হুইলার ও ইজি বাইক। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে জ্বালানিবাহী ওয়াগনটি ফরিদপুরের আমিরাবাদ থেকে খুলনা যাচ্ছিল। খানখানাপুর এলাকায় পৌঁছালে লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার ব্যারিয়ার নামিয়ে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রাখেন। ইঞ্জিনটি 25টি ওয়াগন সহ পার হয় রেল ক্রসিং। এরপর গেট খোলা হলে শুরু হয় যান চলাচল। তৎক্ষণাৎ দ্রুত গতিতে চলে আসে সদ্য পার হয়ে যাওয়া ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন 5টি ওয়াগন। এতে 3 হুইলার ও ইজি বাইকের চালক সহ আহত হন 8 জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার বাড়ি থেকে ফোন দেওয়ার সময় চাচাতো ভাই ফোন দেওয়ার পরে বলছে যে কাকা অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খুব খারাপ, ফরিদপুরে যাচ্ছে, ফরিদপুর যা। ওই পাশ থেকে ওই 4টে বগি আসতেছে, কিন্তু ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়া। আইসার এইগুলি মনে করেন মায়ের ধাপ ধাপ করে উড়াই দিল। আমি দূরপাড়ে এসে দেখলাম যে মাইন্ডটা এই বগির সাথে গেঁথে গেছে, বাস সাইডে পড়ে আছে, বাসের সাথেও লাগছে, মোটরসাইকেলের একজন লোকের সাথে একেবারে থেতলে গেছে। যখন গাড়িটা তার গন্তব্য থেকে ছাড়ে তখন তো এটা পর্যবেক্ষণ ভালোভাবে হয়েছে কিনা এটা পুরোপুরিভাবে একটা পর্যবেক্ষণ করার দরকার ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। এটা একটা মেকানিক্যাল প্রবলেম, প্রতিমধ্যে কোথাও হয়েছে। মূলত যখন ট্রেনটা পার হয়ে চলে যায় শেষ ট্রেন কোচটা, তখন গেট কিপার মনে করেছে আর ট্রেন নেই, সে গেটটা তুলে দিয়েছে। প্যাসেঞ্জাররা দ্রুত নামার চেষ্টা করছে, সরে যাওয়ার চেষ্টা করছে, সেই কারণে যেটুকু দুর্ঘটনা হয়েছে এটা ব্যাপক আকারে চেয়ে একটু কম হয়েছে।
দুর্ঘটনায় নিহত ইজি বাইকের যাত্রী মনোয়ার হোসেনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া গ্রামে, আর থ্রি হুইলার যাত্রী আব্দুল মালেকের বাড়ি বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। কুমিল্লায় চর দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে টেঁটা বিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর। আহত হয়েছেন অন্তত 40 জন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাস উপজেলার চরভাটেরা এবং মেঘনা উপজেলার আলিপুর চর বিনোদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে চরভাটেরা গ্রামের দুই ব্যক্তি পার্শ্ববর্তী চর বিনোদপুর এলাকায় গেলে স্থানীয় আলী আকবর ও তার সহযোগীদের বিরুদ্ধে তাদের মারধর করে আটকে রাখার অভিযোগ ওঠে। খবর পেয়ে চরভাটেরা গ্রামের লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিকেলে দুই গ্রামে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আলিপুরে মেঘনা নদীতে টেঁটা বিদ্ধ কোহিনুর বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। প্রবাসের সময় আরও থাকছে। দাবি আদায় করে ঘরে ফিরল তেলাপোকার দল। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছেন না ককরোচ পার্টির নেতারা। বিজেপি সরকারের সময় শেষ। দেশের বাজারে 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, শিশুদের জন্য বাজারে থাকা 6টি টুথপেস্টের 4টিতেও মিলেছে একই উপাদান। ব্যবস্থা নিতে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআইয়ের। দাঁতের যত্নে প্রতিদিন দুবার ব্রাশ করা দরকার, এমন বিজ্ঞাপন টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই মিলবে। কিন্তু যেই পেস্ট দিয়ে দাঁত মাজবেন সেই পেস্টে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। শুধু তাই নয়, দেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের 34টি টুথপেস্টের 26টিতে মিলেছে এই ক্ষতিকর পদার্থ। প্রতি 100 গ্রাম টুথপেস্টে পাওয়া গেছে 20 থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা। শিশুদের জন্য বাজারজাত 6টি টুথপেস্টের 4টিতেও মিলেছে একই উপাদান। পরীক্ষা করা টুথপেস্টগুলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত। 4টি দেশের উৎপাদিত টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। রোববার সকালে রাজধানীর লালমাটিয়ায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে এসডো। সবচেয়ে বেশি টুথপেস্ট মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে মেডিপ্লাস, ফ্লোরাইড জেল, ক্লোজা রেড হট এবং ক্লোজা মেন্থল ফ্রেশ। বাচ্চাদের টুথপেস্ট হিসাবে ওডোমো আল্ট্রাশিল্ড ফর্মুলা স্ট্রবেরি ফ্লেভার টুথপেস্ট, যেটা থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার, সেখানেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। সংস্থাটির দাবি, এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে দায়ী করা নয়, বরং দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জাতীয় মানদণ্ড, নিয়মিত পরীক্ষা ও কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরা। বিকল্প প্রশ্ন আসে না, এটা ব্যবহার করা যাবে না। এটা বিষয়টা হলো যে এটাকে ব্যবহার নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে যদি আইন থাকে যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকতে পারবে না, তাহলে ইম্পোর্টও কিন্তু ওইটার আওতায় পড়বে। অর্থাৎ আপনি মাইক্রোপ্লাস্টিক যুক্ত টুথপেস্ট আমদানি করতে পারবেন না, এটা অটোমেটিক্যালি আইনের বাধ্যবাধকতা করে দেবে। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার নিয়ে নেই কোনো বিধিমালা, তাই এই ক্ষতিকর পদার্থ নিষিদ্ধে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই এর। আইনটা চেঞ্জ করে সেখানে মাইক্রোপ্লাস্টিক অ্যাড করব। যখন অ্যাসার হবে তখন আমরা বাজার থেকে পরীক্ষা করার পরে যখন পাওয়া যাবে তখন তার পণ্য ব্যান করে দেওয়া হবে বা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পণ্যের লেভেলে উপাদানের স্বচ্ছ তথ্য প্রকাশ এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা $63.40 বিলিয়ন নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রফতানি থেকে $55.20 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.20 বিলিয়ন আয়ের লক্ষ্য ধরা হয়েছে। রফতানি বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। রফতানি আয় বাড়িয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং অর্থনীতির গতি বাড়ানোর লক্ষ্য নিয়েই নতুন অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
রোববার সচিবালয়ে 2026-27 অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা গত অর্থ বছরের তুলনায় প্রায় 15% বেশি। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য খাত থেকে $55.20 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.20 বিলিয়ন আয় করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই পণ্য এবং সেবা মিলিয়ে 63.4 বিলিয়ন হচ্ছে আমাদের আগামী বছরের রপ্তানির ঘোষিত লক্ষ্যমাত্রা। ইয়ার টু ইয়ার আসলে তেমন কোনো চেঞ্জ নাই। এর আগের বছরেও যে এক্সপোর্ট ছিল, এই বছরেও এক্সপোর্টটা কম বেশি সেই রকমই। নতুন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার রফতানি বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরও 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। শুধু পোশাক খাতের উপর নির্ভরশীল হতে চায় না সরকার, যার জন্য লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া, আইটি সহ বেশ কিছু খাত নিয়ে কাজ করছে সরকার। আমরা অ্যাড্রেস করছি এবং আগামী দিনে এটার ফলাফল। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। রাজধানীতে সিএনজি সংকটে চরম ভোগান্তিতে যানবাহন সংশ্লিষ্টরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। যানবাহনের ওপর যাদের জীবিকা নির্ভরশীল তারা রয়েছেন সবচেয়ে দুশ্চিন্তায়। বাসাবাড়ির চুলায়ও নিভু নিভু অবস্থা। রান্নাবান্না নিয়ে গৃহিণীদের ভোগান্তি চরমে। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা সাগর আহমেদ রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সিএনজি সংকটে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দুদিন ধরে বন্ধ তার আয় রোজগার। টোটালি বন্ধ। বাইরে যাব, ঢাকার বাইরে, সে গ্যাসটাও নাই গাড়িতে। আর আমাদের অ্যাপসের উবারের গাড়ি, সকাল থেকে একটা টিপ মারতে পারিনি, অবস্থা খুবই খারাপ। রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় একই চিত্র। সারি সারি যানবাহন, কেউ অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদামাফিক গ্যাস না পাওয়ায় অসন্তোষ গ্রাহকদের। গ্যাস পাই না, গ্যাস বন্ধ করে দিছে, বলছে বিকাল 4টায় দিবে। সাউদারের কাছাকাছি আসছি, এখন আপনার পাম্প বন্ধ করে দিচ্ছে। কখন দিতে পারবে তাও ওরা জানে না। সকাল 6টার দিকে সিরিয়াল দিচ্ছি, এখন পর্যন্ত পাই নাই। 9:30 বাজে ওরা পাম্প বন্ধ করে দিচ্ছে। আজকে কি গ্যাস পাবো কি পাবো না এটার কোনো নিশ্চিত নেই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, মূল লাইনে পর্যাপ্ত গ্যাসের যোগান না পাওয়ায় সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি তাদেরও। কোনো সময় একটা চলে, কোনো সময় দুইটা চলে, এইভাবে চলতেছে। আমাদের লাইনে কোনো গ্যাস নেই, আর এটা থেকে কিভাবে আসলে কবে এটা সলিউশন হবে এটা আমরা বুঝতে পারতেছি না। যে পরিমাণ গ্যাস যাওয়ার কথা ওটা কিছুই নিতে পারে না। হয়তো কোনো গাড়িতে 200-300 টাকা, 400 টাকা এইভাবে গ্যাস গেছে। এদিকে রাজধানীর বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের চরম সংকট। গেল কয়েকদিন ধরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। কোনো সময় গ্যাস পেলেও নেই পর্যাপ্ত চাপ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও রান্নার কাজ সারতে পারছেন না গৃহিণীরা। সকাল 6টার দিক দিয়ে গ্যাস জায়গা, সারাদিন আসে না। 3-4টার দিক দিয়ে গ্যাস আসে, রান্না বান্নার কষ্ট হয়ে যায়। আজকে সারাদিন রান্নাই হয়েছে না। সকাল 6টায় গ্যাস জায়গা, সারাদিন আর গ্যাস আসে না, রান্না বান্নার অনেক কষ্ট হয়। জাতীয় গ্রিডের ত্রুটি সারিয়ে দ্রুত সংকট সমাধানের আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। বন্ধ পড়ে রয়েছে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। এতে যেমন ভোগান্তিতে গ্রাহক, ঠিক তেমনি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। উভয় পক্ষের প্রত্যাশা, এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামছেই না। এবার এক যুবদল নেতার অটোরিকশা গ্যারেজে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী। থানায় অভিযোগের পর পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চেষ্টা চলছে হামলাকারীদের শনাক্তের। রোববার ভোর 5টা মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের 4 নম্বর রোডের একটি অটোরিকশা গ্যারেজের সামনে জড়ো হয় 6 যুবক। প্রত্যেকের মুখেই ছিল মাস্ক পরা। দুজনের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে গ্যারেজের সামনের অংশ। পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। ভুক্তভোগী নূর মোহাম্মদ রিয়াদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই এই হামলা চালানো হয়েছে। কারা জড়িত জানেন না তিনিও। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে তার। 6 জন ছেলে আসছে, আসার পরে হলো আপনার ভিতরে 2 জন ঢুকে আমার টিনগুলা কোবাইছে, আর হলো বকাবকি করে গেছে। বাইরে 4 জন দাঁড়ানো ছিল, কিন্তু কেন করতেছে না করতেছে আমি জানতে পারতেছি না। আর মাস্ক পরা ছিল সবাই, হ্যাঁ, তাদের হাতে সামুরা ছিল,
সামুরা দিয়ে হলো আমার গ্যারেজটারে কোবাইছে। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তাদের যে কয়জনকে শনাক্ত করা গেছে তাদের ধরার জন্য আমাদের টিম ইতিমধ্যে মাঠে নেমে গেছে। তাদের ধরতে পারলে তাদের জিজ্ঞাসাবাদে জানা যাবে, যেহেতু যে ভিকটিম বা যার দোকানে আক্রমণ হয়েছে সে নিজেও জানে না কেন, এবং তাদের কিছু বলেও নেই, তার এমনি গেছে আইসে। এখন এই ক্ষেত্রে আমরা আসলে ধারণার প্রেক্ষিতে তো কিছু বলতে পারতেছি না। এদিকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় এসআই ওসমান গনিকে কুপিয়ে জখম করার ঘটনায় শরীফউদ্দিন বাবু, নাজমুল, ইমন ও জুয়েল নামে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যারা মূল আসামি তাদের ধরার জন্য কিন্তু আমাদের আভিযানিক যে টিম, 2টা টিম কিন্তু আমরা ঢাকার অনেক দূরে পাঠিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা খোঁজ পেয়েছি যে তারা এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সেই সুদূর চট্টগ্রাম থেকে। তো তাদের ধরে নিয়ে আসলে তাদের জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে যে এই ঘটনাটা আসলে কিসের ভিত্তিতে ঘটছে। ঘটনাটি আদৌ ছিনতাই ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের কর্মকর্তা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেশের বাইরের খবর। ভারতের পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নতুন উদ্যোগ নিয়েছে মোদী সরকার। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতে নতুন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আন্দোলন স্থগিত করে নতুন রাজনৈতিক যাত্রার বার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এরই মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনে বিদেশি অর্থায়নের গুঞ্জন উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিট প্রশ্ন ফাঁসকে ঘিরে তীব্র জনরোষ ও দীর্ঘ আন্দোলনের মুখে পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরীক্ষা সংস্কার টাস্ক ফোর্স। সরকারের দাবি প্রযুক্তি নির্ভর ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই ককরোচ জনতা পার্টি নেতাদের। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় বলেন, এখানেই শেষ নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক যাত্রার সূচনা হয়েছে। সিজেপি আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়নের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ ও ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ব্যাহত হচ্ছে পণ্য উৎপাদন ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা। বাড়ছে জ্বালানি ও পরিবহন ব্যয়, ফলে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় সহ বিভিন্ন পণ্যের আমদানি নির্ভর দেশ কুয়েতেও এর প্রভাব পড়েছে। কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। যুদ্ধের ভয়াবহতা শুধু ধ্বংসস্তূপ আর প্রাণহানিতেই সীমাবদ্ধ নয়, এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতেও। যুদ্ধ ও সংঘাতের কারণে বিভিন্ন দেশে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। কুয়েতেও বাধাগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য সরবরাহ। কোথাও বন্ধ হচ্ছে গুরুত্বপূর্ণ নৌপথ, আবার কোথাও বাড়ছে পরিবহন ব্যয়। এতে উৎপাদন থেকে শুরু করে আমদানি প্রতিটি পর্যায়ে বাড়ছে খরচ। বাড়তি ব্যয়ের চাপ শেষ পর্যন্ত এসে পড়ছে কুয়েতের সাধারণ ভোক্তার উপর। প্রবাসীরা বলছেন, আগের তুলনায় অনেক পণ্যের দাম বাড়লেও আয় সেভাবে বাড়েনি, কিন্তু বাসা ভাড়া, খাবার সহ সবকিছুর খরচ বেড়ে যাচ্ছে। পরিবারে টাকা পাঠানোর পর মাস চালানো কঠিন হয়ে পড়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে। জ্বালানি ও কাঁচামালের দাম বাড়লে বেড়ে যায় উৎপাদন খরচ, একই সঙ্গে বাড়ে পরিবহন ও আমদানি ব্যয়। এর প্রভাব পড়ে পণ্যের চূড়ান্ত মূল্যে। এবারে সব কিছু বাড়ছে, বিশেষ করে চাউল, তার নিত্য প্রয়োজনীয় জিনিস, ডাউল, তুল, সব কিছু, কিছু বেশি অত্যাধিক, কিছু কম।
বিশেষ করে চালটা বেশি, সিদ্ধ চালটা বেশি পাওয়া যায় না। আমাদের এখন বর্তমানে খাদ্যদ্রব্যের খুব সমস্যা, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে গেছে। আগে যা কিনতাম তার চেয়ে ডবলের প্রত্যেকটা প্রতি পার কেজিতে যেটা ছিল এক দিনের, সেটা এখন 2 দিনের 15 দিনের এরকম হয়ে গেছে। যুদ্ধের প্রভাব হয়তো কুয়েতের বাজার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু সেই সংঘাতের অর্থনৈতিক অভিঘাত এসে পৌঁছাচ্ছে এখানকার সাধারণ মানুষের জীবনেও। বাড়ছে পণ্যের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়, আর সীমিত আয়ের প্রবাসীদের জন্য এই বাড়তি খরচ হয়ে উঠেছে নতুন এক চ্যালেঞ্জ। প্রবাসীদের প্রত্যাশা, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত দ্রুত বন্ধ হবে, আন্তর্জাতিক বাজারে ফিরে আসবে স্থিতিশীলতা, কমবে পণ্য আমদানি ও পরিবহনের ব্যয়। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শেষ হলো 2 দিন ব্যাপী উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের ভাষা শিক্ষায় একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ইন্ডিয়ানাপলিস থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ইন্ডিয়ানাপলিসের এই হ্যামিল্টন কাউন্টির শহরটি শিল্প আর চিত্রকলার জন্য সুপরিচিত। এখানে রাস্তায় কেউ ভাস্কর্যে বই পড়ছেন, আর শুধুমাত্র বই নিয়ে এক চমৎকার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এখানে। এ শহরেই শিকড় নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে চলছে 2 দিন ব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতির সম্মিলন। ইন্ডিয়ানাপলিসের নোবেলসভিল মিলনায়তনের বাইরে এক চিলতে প্রাঙ্গণে চা চক্রে মিলিত হয়েছেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ঘনিষ্ঠ মানুষেরা। প্রাণবন্ত সেই আলোচনায় নতুন প্রজন্মের বাংলা শেখার ওপর গুরুত্ব আরোপ করেন সবাই। ছোট ছেলে মেয়েদের জন্য বাংলা স্কুল বা বাংলা শিক্ষার একটা আয়োজন করব। এই স্কুলটা প্রতিষ্ঠা খুবই জরুরি। তারপরে আমাদের এই সাহিত্য সংস্কৃতি সম্মেলন থেকে আমাদের একটা ভালো একটা উদ্যোগ আছে, যেটা আমরা বাংলাদেশ হাউস করার চিন্তা করছি। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করেন নাতনি অনিন্দিতা কাজী। তার গান, কথামালায় মুগ্ধ হন দর্শক। নতুন প্রজন্মের নাচ, ফ্যাশন শো উপভোগ করেন সবাই। উপস্থিত ছিলেন ভারতের কনসাল জেনারেল সোমনাথ ঘোষ ও বাংলাদেশের অনারারি কনসাল মনির চৌধুরী। এখানে যে এত বাঙালি আছেন এবং তারা একসঙ্গে এসছেন, তারা সাহিত্য নিয়ে আলোচনা করছেন, সাহিত্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন, তারা নৃত্য পরিবেশন করছেন, গান পরিবেশন করছেন। এগুলো যে এখানে আছে আমি কিন্তু এখানে গত 3 বছরে জানতাম না। তাই এই উদ্যোক্তা যারা এখানে সবাইকে একসঙ্গে জড়ো করেছেন, তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। পরিবারের মধ্যে যদি এইটুকু সবসময় চর্চা থাকে, তাহলে আমাদের প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা সবাই এটা শিখবে এবং এটা চালিয়ে যাবে। নতুন প্রজন্মের কাছে আমরা যেটা তুলে ধরার জন্য প্রত্যেক বাবা মায়ের কাছে আমাদের অনুরোধ, কারণ সকল দেশের মাতৃভাষাই কিন্তু তাদের কাছে খুব প্রিয় এবং গর্বের। প্রতি বছর উত্তর আমেরিকার কোনো না কোনো শহরে অনুষ্ঠিত হচ্ছে বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। এবার 16তম আয়োজনটি হয়েছে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপলিসে। এতে নাচে, গানে, কবিতায় শিকড়েরই সন্ধান করেছেন সবাই, যেখানে ভিন্ন ভাষাভাষীরাও পরিচিত হয়েছেন বাংলা সংস্কৃতির সঙ্গে। বাংলা ভাষার প্রতি, বাংলা বইয়ের প্রতি, বাংলা সংস্কৃতির প্রতি যে ভালোবাসা, বিশেষ করে নতুন প্রজন্মের অংশগ্রহণ, এটা খুবই অনুপ্রেরণার। এই অনুপ্রেরণার মধ্যেই আমাদের প্রবাসী জীবন চলমান থাকুক, এটাই মনে করি। ইন্ডিয়ানাতে যে আমরা একটা ছোট্ট শহরে আমরা যে এত বড় একটা আয়োজন করতে পেরেছি, এটা আমাদের একটা বড় একটা সার্থকতা। It's really a great way for us to keep engaged with the culture and also to continue it for the next generation. শনিবার সাপ্তাহিক ছুটির দিনে রাত পর্যন্ত চলে অনুষ্ঠান। আয়োজকরা জানান, আগামী বছর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে হবে এ সম্মেলন। শেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার গান ছিল অন্যতম আকর্ষণ। তার গানে মেতে ওঠেন সব বয়সী দর্শক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইন্ডিয়ানাপলিস, ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম উন্নত রেল ব্যবস্থার দেশ জাপান। প্রতিদিন কোটি মানুষ নির্ভুল সময়সূচি মেনে দেশটিতে ট্রেনে যাতায়াত করেন। এই অসাধারণ রেল ব্যবস্থার ইতিহাস, প্রযুক্তি এবং ভবিষ্যৎকে এক ছাদের নিচে তুলে ধরেছে একটি মিউজিয়াম, যা সাইতামা শহরের বিখ্যাত দ্য রেলওয়ে মিউজিয়াম নামে পরিচিত। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট।
জাপানের সাইতামা শহরের ওমিয়া এলাকায় অবস্থিত দ্য রেলওয়ে মিউজিয়াম 2007 সালে এই মিউজিয়াম যাত্রা শুরু করে। ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি বা জেআর ইস্ট পরিচালিত এই জাদুঘরটি জাপানের রেল ইতিহাস, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত হয়। বিশাল আয়তনের এই জাদুঘরে প্রতি বছর দেশি বিদেশি লাখো দর্শনার্থী ভিড় করেন। শিক্ষার্থী, গবেষক, প্রকৌশলী এবং রেলপ্রেমীদের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। জাদুঘরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে সংরক্ষিত 30টিরও বেশি আসল ট্রেন রয়েছে। শত বছরের পুরনো স্টিম লোকোমোটিভ, জাপানের যাত্রীবাহী ট্রেন, ডিজেল ও বৈদ্যুতিক ইঞ্জিন, রাজকীয় ট্রেন এবং আধুনিক শিনকানসেন বা বুলেট ট্রেনের বিভিন্ন মডেল এখানে প্রদর্শন করা হয়। অনেক ট্রেনের ভেতরে রয়েছে ঢোকার সুযোগ, এতে করে সেগুলোর আসন, চালকের কেবিন এবং অভ্যন্তরীণ কাঠামো কাছ থেকে দেখা যায়। প্রদর্শনীর পাশাপাশি প্রযুক্তি নির্ভর নানা অভিজ্ঞতাও এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে বাস্তব অভিজ্ঞতার মতো ট্রেন চালানোর সিমুলেটর, কন্ডাক্টর প্রশিক্ষণ ব্যবস্থা, রেড সিগন্যাল নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং বিশাল রেলওয়ে ডায়োরামা, যেখানে ক্ষুদ্রাকৃতির শত শত ট্রেন বাস্তবসম্মত পরিবেশে চলাচল করে। শিশুদের জন্য রয়েছে বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম, যেখানে খেলাধুলার মাধ্যমে তারা রেল পরিচালনা, নিরাপত্তা এবং প্রযুক্তি সম্পর্কে জানতে পারে। জাপানের রেল ব্যবস্থা কিভাবে কয়েক দশকের ব্যবধানে বিশ্বের অন্যতম নিরাপদ, নির্ভরযোগ্য এবং সময়নিষ্ঠ পরিবহন ব্যবস্থায় পরিণত হয়েছে, সেই পুরো যাত্রার গল্প তুলে ধরা হয়েছে অত্যাধুনিক ডিজিটাল প্রদর্শনী ও তথ্যচিত্রের মাধ্যমে। পাশাপাশি ভবিষ্যতের পরিবেশ বান্ধব রেল প্রযুক্তি, উচ্চগতির নতুন প্রজন্মের ট্রেন, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রী সেবায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্পর্ক বিস্তারিত তথ্য উঠে এসেছে এখানে। জাপানের সাইতামা থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস 2026। 2024 সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কমিউনিটি প্রতিনিধি এবং সংবাদকর্মীরা। উন্মুক্ত আলোচনায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য শান্তর নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী ও মুশফিক হাসান। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। 13 আগস্ট ডারউইন ও 22 আগস্ট ম্যাকেইয়ে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। নাহিদ রানা, লিটন দাস ও শরীফুল ইসলামের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরিতে এই মেগা সিরিজের আগে বেশ বিপাকে পড়েছিল টিম ম্যানেজমেন্ট। অবশেষে কিছুটা দেরিতেই স্কোয়াড ঘোষণা করল বিসিবি। দলের সবচেয়ে বড় চমক সৌম্য সরকারের ফেরা। 2021 সালে সবশেষ টেস্ট খেলেছেন এই ওপেনার। আর সৌম্য ফেরায় বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। এদিকে লিটনের ইনজুরিতে দলে ফিরেছেন জাকের আলী অনিক। 8 মাস পর আবারও জাতীয় দলে ডাক পেলেন এই উইকেট কিপার ব্যাটার। এছাড়া 2023 সালে টেস্ট দলে ডাক পাওয়া মুশফিক হাসানকেও সুযোগ দিয়েছেন নির্বাচকরা। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলা ছিল রাজনৈতিক বিষয়। সব ক্রিকেটার অপেক্ষায় ছিলেন মেগা আসরের। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে ভারতীয় মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিম ইকবালের হাত ধরে দেশের ক্রিকেট নতুন করে একটি কাঠামোতে আসতে যাচ্ছে বলেও জানান মিরাজ।
সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে গেল অন্তর্বর্তী সরকার ক্রিকেটারদের স্বপ্নের বলি দিয়ে সিদ্ধান্ত নেয় গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার দাবি করলেও পরবর্তীতে মুখ খোলেন ক্রিকেটাররা। আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা দেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একজন ক্রিকেটারের ক্যারিয়ার লালিত স্বপ্ন বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা। স্কোয়াডে এমন ক্রিকেটার ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপে। খেলতে যেতে না পেরে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন অনেকে। যে ঘটনা দেশের ক্রিকেট ইতিহাসে থাকবে কালো অধ্যায় হয়ে। এলপিএল খেলতে গিয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। এটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আমরা সবাই খেলতে প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতেও আমাদের কোনো ধরনের সমস্যা ছিল না। প্রতিটি ক্রিকেটারই স্বপ্ন দেখে বিশ্বকাপে খেলার। অনেকে ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছেন, তাদের সেই সুযোগ নষ্ট হলো। বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এটা একেবারে রাজনৈতিক ব্যাপার ছিল। তৎকালীন সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আর বিশ্বকাপ খেলতে না যাওয়ায় নিয়মিত সিরিজ খেলতে আসেনি টিম ইন্ডিয়া। তামিম ইকবাল অবশ্য দুই দেশের সম্পর্কে উন্নতি এনেছেন। এবছরই ঢাকায় আসবে ভারত। কথা বলেছেন আসন্ন ভারত সিরিজ নিয়েও। আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ভারতের বিপক্ষে সিরিজের জন্য। এটা আমাদের জন্য দারুণ একটা মুহূর্ত। লম্বা সময় আমরা ভারতের বিপক্ষে খেলি না। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা সিরিজটি খেলতে মুখিয়ে আছি। সামনে বিশ্বকাপ রয়েছে। সব ক্রিকেটারই চায় সেখানে ভালো খেলতে। তাই ঘরের মাটিতে আমাদের উন্নতি আনতে হবে। বেশ কয়েকটি সিরিজ আমরা জিতেছি। একই সঙ্গে আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবালের হাতে দেশের ক্রিকেটের নেতৃত্ব। তার অধীনে নতুন কাঠামো পাচ্ছে ঘরোয়া ক্রিকেট, যার প্রশংসা করলেন মিরাজ। তামিম ইকবাল লম্বা সময় ক্রিকেট খেলেছেন। তিনি জানেন কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। নতুন একটি কাঠামো দাঁড় করাচ্ছেন নতুন এই সভাপতি, যার সুফল দেশের ক্রিকেট পাবে বলে আশা করি। তামিম ইকবালের ক্রিকেটার ফার্স্ট নীতিরও প্রশংসা করেন মিরাজ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় শাহাবুদ্দিন। আমলে নেয়ার মতো অভিযোগ না থাকায় অন্যায় হতে দেবে না সরকার। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রী। সেনা সদর নির্বাচনে পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনা নয়। এবং 1 বছর বন্ধ থাকার পর আবারও ডানা মেলল ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। পর্যায়ক্রমে বাড়বে ট্রিপ। 2034 সালের মধ্যে বিমানের বহরে 50টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।